নিউ ইয়র্ক ইজ অন ফায়ার। আওয়ামী লীগ মাঠে নেমে গেছে, তাদের কর্মসূচি ঘোষণা করেছে, একদম এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেলের সামনে, জাতিসংঘের সামনে সবখানে আওয়ামী লীগ থাকবে। এবং কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। প্রথমেই দেখেন রোবোটিক রিসেপশনের জন্য কি আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ। নিউ ইয়র্কে বিক্ষোভ হবে, আওয়ামী লীগ এক অংশে বিক্ষোভ করবে, পুলিশ নিশ্চয়ই আয়োজন করেছে যারা ইউনূসের পক্ষে নাচানাচি করবে তাদের জন্য নিশ্চয়ই আলাদা জায়গা থাকে, কিন্তু কোন কোন ব্যাককল এইসব ভুলে নিজে মাস্তানি করতে যায়। এরকম এক ব্যাককলের সন্ধান পেয়েছি। এম রহমান মাসুম, তিনি ওই কয়েকজন ইউটিউবার আছে না, প্যারিসে থাকে, আমেরিকায় থাকে, তাদের লেসপেন্সার বলে আর কি, তাদের চামচার মতো। তো শেখ হাসিনাকে সুযোগ পাইলেই গালাগালি করে, আওয়ামী লীগ সম্পর্কে ধানাই বানাই বলে। তো সে পড়ে গেছিল এই নিউ ইয়র্কে বিক্ষোভরত আওয়ামী লীগের সামনে। আমরা ভিডিওতে দেখি সে খুব ভাব নিছে, তারপরে সে বলতেছে সে পুলিশ ডাকবে। সে যখন পুলিশ ডাকছে তখন আরো একজনও পুলিশ ডেকেছে। তো আলটিমেটলি পুলিশ এসেছে এবং অসংখ্য ভুয়া ভুয়া ধনিক হচ্ছে এই রহমান মাসুম, এবং পুলিশের সামনে মাস্তানি করতে গেছে। পরে পুলিশ গাড়িতে প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছে। আমরা ভিডিওতে একটু দেখি। এই সুরো ভাই সে কি মারেগা লেসো দৌড়িও না ভাই দৌড়িও না পুলিশ ভাই দৌড়িও না 70 জানো কোন নারো প্রবলেম তো 70 জানো কোন সব লিও না তাড়াতাড়ি না ফটো নিও 37 someone there is a guy this attacking me right now. Can you come right now? They have arms, they're well armed. Can you come right now? Yeah, he said he's calling people to attack me my car, trying to vandalize my car. Hey, I call police for police. Yeah, 37 I need police force right now. He live in New Jersey, he come here, he want to kill me. He's a threat me on Facebook and he's still Come right now. I need a police now. I need a police now. Okay, please send police. He have a Uber, yes, he have a gun. He come from New Jersey, he want to kill me. He say he want to kill me, yes. He have a car, Tesla H, he's a New Jersey plate, Tesla, ready, 43, you like Ignite, like John. Actually, I was talking with the journalist, and he's see me. He's calling more people, and on the phone, and he's trying to attack me and my car. I need police force right now. He have a gun. He have a gun, I'm here to fight. Yeah, that's what. As soon as I called you, he's trying to attack. Otherwise, he's trying to attack me and my car. I need police. এটা একটা স্পেশাল ছোট্ট একটা এপিসোড, আমরা জাস্ট একটু ওয়ার্ম আপ এপিসোড। আমাদের করণীয় কি হেলাল ভাই? আমাদেরকে কিন্তু একটা কথা গত এক বছরের শুরুর দিকে বলা শুরু করেছিল, একটা ভয়ের কালচার, একটা ভয়ের সংস্কৃতি। সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে এই ছাত্রদেরকে কচুকাটা করবে। তোমরা কিন্তু ভুলেও আর আওয়ামী লীগকে কখনো তোমরা ওয়েলকাম করবে না, তোমরা চাইবে না। আমি নিশ্চিত আপনারা দুজনই এই কথা শুনেছেন। আমি এককভাবে কেন, আমি নানান ভাবেই অনেককে সাজেস্ট করেছি, আমি এককভাবে নিজের মতো করে আমি বলার চেষ্টা করেছি। বলাটা এমন, এটার পাল্টা ন্যারেটিভটা সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল, সিম্পল। এই দলে আপনি যাদেরকে বলেন, আপনি এমনও মানুষ আছে যাদেরকে আপনি বলতে পারবেন যে এই মানুষ মনে হয় বুর্জুয়া, এই মানুষ মনে হয় মেহনতি, এই মানুষ কৃষক, এই মানুষ মধ্যবিত্ত, এই মানুষ অমুক। অর্থাৎ একটা মাল্টি ক্লাস পার্টি যাকে আপনি নানান ভাবে আলোচনা, তর্ক, সমালোচনা করতে পারেন। কিন্তু আমার দৃষ্টিতে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে মূলত এই মেহনতি মানুষের একটা দল। এইটার পেছনে আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি আপনাকে একটা লম্বা হিস্ট্রি এখনো পর্যন্ত আমি আপনাকে দেখাতে পারবো। বাংলাদেশ আওয়ামী লীগের মূল শক্তির জায়গা কোনটা? বাংলাদেশ আওয়ামী লীগের মূল শক্তির জায়গা হচ্ছে বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ, মূলত একই সাথে নিম্ন মধ্যবিত্ত এবং কৃষক বা মেহনতি যারা আছে, শোষিত যারা আছে, তারা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের মূল স্টেক হোল্ডার। আপনি একটু পেছনে ফিরে তাকালেই আপনি এটা বুঝবেন। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমাদের ব্যাপারে যেই গুজবটা এখন ছড়ানো হচ্ছিল বা গত 3-4 মাস আগেও, যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে সবাইকে কচুকাটা করবে, অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তিনি তার সাম্প্রতিক বক্তব্যগুলোতে একটা অসাধারণ কথা বলেছে। আমার মনে হয় তার এই বক্তব্যটাই আপনার এই বক্তব্যের সাথে অনেকটুকু রিলেট করে। সেটা হচ্ছে এমন বলেছেন তিনি যে তোমরা যারা আন্দোলন করেছো তোমরা তো আসলে এই দুনিয়া বা এত অভিজ্ঞ কেউ না, তোমরা জীবনটাকে যেভাবে দেখেছো তোমরা কি মনে করেছো? তোমরা মনে করেছো যে দেশ উচ্ছন্নে যাচ্ছে, দেশ শেষ হয়ে যাচ্ছে, তোমরা দেশের কথা মনে করে রাস্তাতে নেমেছো। বাংলাদেশ আওয়ামী লীগ এইটাই তো শেখাতে চেয়েছে তরুণদেরকে, এইটাই তো বলতে চেয়েছে যে দেশ যখন সংকটে থাকবে বলে একটা মানুষ মনে করে তখন সে রাস্তাতে নামবে। এমনকি যখন এই আন্দোলনটা যখন জানা বাঁধে তখন বাংলাদেশ ছাত্রলীগ তারা বলেছে যে আমরাও একটা যৌক্তিক সংস্কার চাই। এখনো পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ এখনো বলেছে, এখনো আপনি জিজ্ঞেস করলে দেখবেন আমাদের এখানে সম্মানিত এখানে সাধারণ সম্পাদক সাহেব আছেন ছাত্রলীগের, তিনিও বলবেন যে ছাত্রলীগ বরাবরই ন্যায্য কথা তখন বলে এসেছিল, এখনো। তো আলটিমেটলি এই যে আপনি বলছেন যে আমাদের করণীয় জায়গাটা, সেটা হচ্ছে এমন যে যেই সব ছাত্রছাত্রীরা আন্দোলনে গেছে আমরা মনে করি তারা দেশের জন্য গেছে, কিন্তু যারা তাদেরকে ভুল বুঝিয়েছে যে এই আন্দোলনটা আসলে ভাঙচুরের আন্দোলন, সরকার পতনের আন্দোলন, এই যে ভুলটা বোঝালো তাদের ব্যাপারে সরকার ভবিষ্যতে সরকার ব্যবস্থা নেবে। কিন্তু যারা আন্দোলনে গিয়েছে তাদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই নাখোশ না, তাদেরকে মারবে কাটবে, এগুলো হচ্ছে জাস্ট একটা ভয়ের কালচার তৈরি করা। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের জন্য আমাদের করণীয়টা কি? হোয়াট ক্যান উই ডু ফর দেম? প্রথম ব্যাপার হচ্ছে ইনফরমেশন, প্রপার শিক্ষা। শিক্ষাটা কি জিনিস? শিক্ষাটা প্রথম জায়গাটা আসবে যে একটা অসাধারণ একটা শিক্ষানীতি প্রয়োজন আমাদের, যে তরুণদের মধ্যে, কিশোরদের মধ্যে আমরা প্রাণ সঞ্চার করতে পারবো এমন একটা যুগোপযোগী একটা শিক্ষানীতি বাংলাদেশ আওয়ামী লীগ চিন্তা করবে বলে আমি বিশ্বাস করি বা আমি মনে করি। নাম্বার 1। নাম্বার 2, সেটা হচ্ছে প্রোপাগান্ডার সাথে লড়াই, কিংবা প্রচুর এরও বাইরে অর্থাৎ পাঠ্য বইয়ের বাইরে কিভাবে ইনফরমেশন এন্ড পড়ালেখা এইটার একটা অ্যাকোমোডেশন করতে পারে। আমি আসলে বন্দোবস্ত শব্দটা বলতে চাই না, আমি বলবো অ্যাকোমোডেট করতে পারে, এটার ব্যবস্থা করতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের। এটা থাকা উচিত সেকেন্ড প্রায়োরিটি। থার্ড প্রায়োরিটি, তরুণদের সাথে মিথস্ক্রিয়া। তরুণদের সাথে মিথস্ক্রিয়া জিনিসটা কি? তরুণদের সাথে মিথস্ক্রিয়া হচ্ছে আপনি তরুণদের দুঃখ দুর্দশার কথা শুনবেন। একটা তরুণ মনে করে যে তাকে দেশের বাইরে যেতে হবে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে, সে মনে করে তার অনার্স পাস করার পরে এই দেশে কোনো ভবিষ্যৎ নাই। আমরা তরুণদেরকে একটা স্বপ্ন দেব, আমরা তরুণদের সাথে এই স্বপ্নের সাথে এই স্বপ্নকে বাস্তবে পরিণত করব ভবিষ্যতে। আমরা এই তরুণদের জন্য একটা ম্যাজিক্যাল আওয়ামী লীগ নিয়ে আসবো, আমাদের কাঁধে করে আমরা নিয়ে আসবো, যেই পরশ পাথর বা যেই টার্নস্টোন, যেই টার্নস্টোনটা একটা তরুণকে এই কনসেপ্ট তার কাছে দেবে এই দেশটা 56,000 বর্গ মাইলটা তার নিজের দেশ, এভরি ইঞ্চি মাটি তার, এই বাঙালি হিসেবে তার কিভাবে গর্বিত হওয়া উচিত, এবং এই দেশ তাকে সমস্ত কিছু দেবে একটা মানুষের পরিপূর্ণ বিকাশ হওয়ার জন্য জরুরি। একজন পলিটিশিয়ান যেন মনে না করে যে আওয়ামী লীগের রাজনীতি করতে পারাই মানে মনে হয় কোটি কোটি টাকা কামানো, না। সে যেন এইটা মনে করে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে পারা মানে হচ্ছে বাংলাদেশের নীতিকে সার্ভ করা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া মানে সর্বোচ্চ সীমানায়। এইটা আমি মনে করি তরুণদেরকে এই কনসেপ্ট আমাদেরকে দিনের পর দিতে হবে, দিনের পর দিন দিতে হবে। এবং এটা যেন কথার কথা না হয়, তরুণরা যেন আমার কথার সাথে রিলেট করতে পারে যে আমি তাকে কি করতে বলছি, পড়তে বলছি, তাকে আমি বলছি যে তুমি ভালো কোন সাবজেক্টে পড়বে, তোমার জীবনের পথ কি হবে, এমনকি একটা সিভি বানানো বাংলাদেশ আওয়ামী লীগ শেখাবে। এইটাই হোক পাথেও, একেবারে একটা সামান্য সিভি, একটা ক্লাস 7, 8, 9, 10 এর বাচ্চা কি পড়বে তার সিলেবাসটাও যেন আমরা ঠিক করে দিতে পারি। আমাদের তরুণ, আমাদেরও তো বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগের তরুণ সমাজ আছে, তারা ঠিক করে দেবে, তারা একটা ছাত্রের জীবন ঠিক করে দেবে, বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক করে দেবে একজন যুবককে কি করতে হবে, একজন কৃষককে কি করতে হবে। এইটা বাংলাদেশ, কারণ আমরা বড়, আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে। এই দেশটা আমাদের, এই দেশটা কোনো রাজাকারের বাচ্চার না, এই দেশটা কোনো সাম্রাজ্যবাদীর না, এই মেসেজটা দিতে হবে। বাংলা বিলাসবহুল ভবনের নাম রূপায়ণ টাওয়ার, এবং এই ধরনের টাওয়ারে কোনো রাজনৈতিক দলের অফিস নেই এনসিপি ছাড়া। তো এনসিপির এখানে বেশ বড়সড় অফিস, আমি শুনেছি 2টো ফ্লোর নিয়ে তাদের অফিস, এবং সেখানে যারা বসেন নেতারা, তাদের বসার জায়গা, অন্যান্য যে বিষয়গুলো মানে রীতিমতো রাজকীয়। এখানে নেতাকর্মীদের আনাগোনা, অফিসের সামনে প্রচুর লোক থাকে, এবং এই অফিসকে কেন্দ্র করে অনেক সুনাম, অনেক দুর্নাম রয়েছে। সুনাম মানে ভবিষ্যতে তারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে, শাসন করবে, এখান থেকে যমুনা নিয়ন্ত্রিত হয়, এখান থেকে অনেক কিছু নিয়ন্ত্রিত হয়।
এগুলো। আর দুই হলো যে এখান থেকে সকল মব নিয়ন্ত্রণ হয়, এখান থেকে বদলি ট্রান্সফার থেকে শুরু করে যাবত এনসিপির বিরুদ্ধে যত অভিযোগ আসে এই অফিসকে কেন্দ্র করে। এবং নানা জনে নানা কথা বলেন যে যমুনার পর, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পর পাওয়ার হাউস, দ্বিতীয় পাওয়ার হাউস যদি ক্যান্টনমেন্টকে ধরেন, জেনারেল ওয়াকারুজ্জামানের অফিসকে ধরেন, তাহলে তৃতীয় পাওয়ার হাউস হলো এই রূপায়ণ টাওয়ারের সামনের বাংলা মোটর মোড়, এই টাওয়ার। তো এখানে আওয়ামী লীগের বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকদিন আগে অনেক সময় ধরে, লম্বা সময় ধরে এখানে তারা জটলা করেছে, মিছিল করেছে এবং নেচেছে, উল্লাস নৃত্য করেছে। তো এটার ইম্প্যাক্টটা কি, বা এটা কি ভাগের এই দুরবস্থা, যুবলীগের এই দুরবস্থা, আওয়ামী লীগের এই দুরবস্থা, সেখানে অল অন এ সাডেন সেপ্টেম্বর মাসে এসে এমন কি ঘটনা ঘটল, যে ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, কিংবা নিউ মার্কেট নয়, অন্য কোনো জনবহুল এলাকা নয়, গুলিস্তান নয়, একেবারে এনসিপির অফিস, বাংলাদেশের তৃতীয় যে পাওয়ার হাউস, এখানে এসে কয়েকশো নেতাকর্মী অনেকক্ষণ জটলা করলো, দাঁড়িয়ে থাকলো। তারপর সেখানে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা সরকার বারবার দরকার, বা এরকম নানা রকম যে স্লোগানগুলো আওয়ামী লীগ দেয়, তারা সেখানে দিতে থাকলো। তারপরে বীর বিক্রমে তারা সেখান থেকে চলে গেল। কারণটা কি? পুলিশ কি করলো, এনসিপি কি করলো, সেনাবাহিনী কি করলো? তারা তো নিষিদ্ধ। তারপরে এনসিপিকে যারা বিভিন্ন সময় ব্যাকআপ দিয়ে আসছে, জামাত কি করলো, গণ অধিকার পরিষদ কি করলো, এমনকি বিএনপি কি করলো? কেন এখানে এই মিছিল হল? এর পিছনে কি রয়ের কোনো হাত আছে, নাকি সিআইএ এর কোনো হাত, নাকি উত্তরপাড়ার কোনো গ্রিন সিগন্যাল, নাকি যমুনার কোনো গ্রিন সিগন্যাল? প্রশ্নগুলো কিন্তু করতে হবে, বা এর প্রশ্নের উত্তর জানতে হবে। নাকি এনসিপিকে চাপে রাখার জন্য এখানে ছাত্রলীগের নাম করে অন্য কোনো রাজনৈতিক দল, আমি নাম বললাম না, যারা এনসিপির প্রমোটার অথবা এনসিপিকে যারা দমন করতে চায়, তারা এনসিপিকে বাগে রাখার জন্য, ভয় দেখানোর জন্য, নিয়ন্ত্রণ করার জন্য এই অফিসে আওয়ামী লীগের জুজুর ভয় দেখিয়ে পুরো কয়েকটা ঘন্টা ধরে মিছিল মিটিং বাড়ছে আওয়ামী লীগের। এবং সেই সমস্ত মিছিল মিটিংয়ে যারা সম্মুখ সারিতে আসছে, আমার কাছে এদেরকে অপরিচিত মনে হয়। এদেরকে দেখলে আওয়ামী লীগ মনে হয় না। আমি তো সেই ছোটকাল থেকে আওয়ামী লীগ করতাম। এখন তো বিএনপিতে যোগদান করার পরে সেই আওয়ামী লীগ চরিত্র নেই। আর গত 1 বছর যাবৎ মনে হচ্ছে যে না, রাজনীতি আমার জন্য আসলে এই মুহূর্তে শোভনীয় নয়, বিরতি নেওয়া উচিত। ভবিষ্যতে পরিবেশ পরিস্থিতি ভালো হলে তখন হয়তো চিন্তা করা যেতে পারে, বাট নট অ্যাট দিস মোমেন্ট। ফলে গত 1 বছর ধরে কার্যত যাকে বলা হয় নিষ্ক্রিয় অবস্থায় আছি। এই আমার ব্যবসা বাণিজ্য, সামাজিক সংযোগ, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা, টকশো করা, রাজনৈতিক বিশ্লেষণ করা, এর মধ্যে আমি আমার তৃপ্তি খুঁজে পাচ্ছি। এবং মনে হচ্ছে যে খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো আছি। বিকজ যারা এই মুহূর্তে রাজনীতির একেবারে ফ্রন্ট লাইনে আছেন, বিএনপির 10 জন, জামাতের 10 জন বা এনসিপির 10 জন, তাদের সবাইকে তো চিনি। আমার কাছে মনে হয় না যে সামাজিকভাবে, প্রশাসনিকভাবে কোনো অবস্থানে তারা কেউ আমার চেয়ে খুব ভালো অবস্থানে আছেন, বা তাদের একটা টেলিফোন পেলে বা আমি একটা টেলিফোন করলে দুটোর মধ্যে যদি গুরুত্ব দিতে বলা হয়, আমার কাছে মনে হয় না যে আমি কখনো কোথাও অগুরুত্বপূর্ণ ছিলাম অতীতে, আর এখন অগুরুত্বপূর্ণ আছে। ফলে যারা জামাতি লোক, এরা পীরপন্থী লোক। আওয়ামী লীগ বিএনপির 2 জন লোক আনেন, আমি বলে দিতে পারবো, চেহারা দেখে বলে দিতে পারবো, কথা বলতে হবে না। তারপর জাতীয় পার্টি লোক আনেন, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি, আমি বলে দিতে পারবো এরা জাতীয় পার্টির লোকজন। এর কারণ হলো আপনি দেখবেন যে দীর্ঘদিন একত্রে একটা কাজ করলে না, তাদের পোশাক আশাক, চাল চলন, কথাবার্তায় একটা ভাবমূর্তি ফুটে ওঠে, একটা অভিব্যক্তি ফুটে ওঠে। আমি যেমন আগে দুষ্টামি করে বলতাম যে আওয়ামী লীগ দেখলে আমার কাছে মনে হয় এখানে সরেয়ার মতো একটা আকৃতি আছে, এখানে নৌকার একটা আকৃতি রয়েছে, কিংবা ধানের শীষ এর লোক দেখলেই আমার কাছে মনে হয় যে এদের মধ্যে একটা ধান ভাব আছে। জাতীয় পার্টি দেখলে এটা লাঙল কেমন যেন লাঙলের মতো এরকম মনে হয়। এরশাদের দেখেন, জিএম কাদেরকে দেখেন, আপনি লাঙলের মধ্যে তাদের খুঁজে পাবেন। এনিওয়ে, এটা জোক করে টেলিভিশন টকশোতে বলতাম। তো সেই দিক থেকে আওয়ামী লীগ, বিএনপি বা জামাতের যে নর্মাল ন্যারেটিভগুলো রয়েছে, তারা এই ভাষায় কথা বলে, এইভাবে তাদের পোশাক পরে, এইরকম তারা দাঁড়িয়ে রাখে, এইভাবে তারা ক্লিন শেভ করে। তো সেই দিক থেকে আওয়ামী লীগের নাম করে যারা সম্মুখ সারিতে আসছে, তাদের কাউকে আমার আওয়ামী লীগ বলে মনে হচ্ছে না। এবং এটাই আমার ভয়ের কারণ,
যেভাবে ধরুন শেষের দিকে এই যে দেখুন সাদিক কায়েম যারা ডাকসু ভিভিটিপি হলেন, এরা সবাই আওয়ামী লীগের মধ্যে লুকিয়েছিলেন। আপনি একবার একটু একটু তাকিয়ে দেখেন তো যে সাদিক কায়েম সাদ্দামের পাশে বসা ছিল, দাঁড়ানো ছিল, পোশাক আশাক পাকিস্তান করতে এটা গ্রুপ। আপনি তাকে রাখেন, তার সাথে আওয়ামী লীগের যে টিপিক্যাল আওয়ামী লীগ তোফায়েল আহমেদকে বসান, আমির হোসেন আমাকে বসান, যারা হোমোজেনিয়াস আওয়ামী লীগ, একরকম মনে হয়? একরকম মনে হয় না। আপনি হাসানুল হক ইনু, তারপরে রাশেদ খান মেনন একদিকে রাখেন, আর তাদের সমবয়সী আওয়ামী লীগের যেগুলো হোমোজেনিয়াস আওয়ামী লীগ রয়েছে, অত বিখ্যাত না, ওই যে মারা গেছেন সিলেটের মহসিন আলী, তাকে আনেন, কিংবা ওই যে সাইদুল হক মারা গেছেন, একজন মন্ত্রী ছিলেন, সামাজিক মানে সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, এনামুল হক মারা গেছেন, এনামুল হক শহীদ, এই লোকগুলোকে বসান, এদের দেখলেই মনে হবে এরা আওয়ামী লীগ করে। কিংবা হাফিজ মজুমদার, ওই যে সিলেটের হাফিজ মজুমদার, এদেরকে বসান, দেখলেই মনে হবে এরা আফদ মুস্তফা আওয়ামী লীগ, কিন্তু বাকি লোকগুলো দেখলে আপনার আওয়ামী লীগ মনে হবে না। কিন্তু আওয়ামী লীগ এই যে বাইরে থেকে মুসলিম লীগ, বাইরে থেকে জামাত, বাইরে থেকে বিএনপির লোক, বাইরে থেকে জাসদের লোক, এরা যে ঢুকিয়ে একটা বিরাট কিছু করার চেষ্টা করেছে, এটাই কিন্তু তাদের পতন ডেকে নিয়ে আসছে। আবার এখন জামাত লুকোচুরি করছে, তারা মনে করছে ওরে বাবা লোক ঠকিয়ে বিরাট জিতে গেছি, আওয়ামী লীগকে ঠকিয়েছি, বিএনপিকে ঠকিয়েছি, একবার বিএনপির ঘাড়ে, একবার এরশাদের ঘাড়ে, একবার আওয়ামী লীগের ঘাড়ে আমরা বসে যে শক্তি অর্জন করেছি, বিশ্বাস করেন এই শক্তি যেতে 1 মিনিট লাগবে না। জীবনে কোনো পরগাছা গাছের চেয়ে বড় হতে পারেনি, জীবনে কোনো পরগাছা কখনো বংশ বিস্তার করতে পারেনি। অনেক বিল্ডিং এর উপর পরগাছা হয়েছে, বিল্ডিংটা শেষ হয়ে গেছে, কিন্তু পরগাছা গাছ হিসেবে কোনোদিন মাটির সন্ধান পায়, ওকে বিল্ডিং এর উপর থাকতে হয়েছে। অনেক বট গাছের উপর পরগাছা হয়, বড় গাছের উপর পরগাছা হয়, ওরা সারা জীবন ওই পরগাছাই থেকে যায়, কোনোদিন মাটির সন্ধান পায়। তো সেই দিক থেকে জামাতকে যদি সত্যিকার অর্থে রাজনীতি করতে হয়, তাহলে একেবারে যে সকল রাজনৈতিক দল ইসলামী কৃষ্টি কালচার মেনে রাজনীতি করে আজকের জায়গায় এসেছে, যেমন ধরেন সৌদি আরবের ইবনে সৌদ পরিবার, তাদের কথা চিন্তা করেন, সাদ্দামের বাদ পার্টির কথা চিন্তা করেন, সুন্নিয়ত করেছেন, কিংবা ইরানে যে ইসলামী রেভলিউশন হলো, আয়াতুল্লাহ খামেনির যে বিপ্লবী দল, এরকম মানে এখানে কোনো রকম লুকোচুরি নাই, মুনাফিকি নাই, পরগাছা নাই, তারা টিকে ছিল। বা আফগানিস্তানের তালেবানদের কথা চিন্তা করেন, পাকিস্তানে তেহরিক ইসলামের কথা চিন্তা করেন, এরা ইসলামাইজেশন নিয়েই কিন্তু তারা এগিয়ে গেছে এবং তারা সফল হয়েছে। কিন্তু জামাত তারা একটা ফ্রন্ট রেখেছে সামনে, আরেকটা ফ্রন্ট পেছনে, আরেকটা ফ্রন্ট মাথার উপরে, আরেকটা ফ্রন্ট বিএনপির পেটের মধ্যে, আরেকটা মানে ফ্রন্ট রেখেছে আওয়ামী লীগের ঘাড়ির উপরে, এবং তারা মনে করছে যে এটা 10 হাতে তারা খেলছে, কিন্তু ইতিহাস এটা বলে না। জামাতের অনেকের সাথে আমি চলেছি, সিনিয়র নেতৃবৃন্দ চলেছি, তাদের ডেপথ অফ নলেজ আমাকে কখনো মুগ্ধ করেনি। ধর্ম সম্পর্কে তাদের জ্ঞান খুব অল্প, কোরআন সম্পর্কে তাদের জ্ঞান আরো অল্প। অনেকে খুব ভালো ওয়াজ করেন, খুবই জনপ্রিয়, ভীষণ রকম জনপ্রিয়, কিন্তু তাদের কথা শুনলেই মনে হয় যে তারা খুব কম জানেন, ভীষণ রকম কম জানেন। তো এই যে জিনিসগুলো হচ্ছে, যে খেলাধুলাগুলো এখন রাজনীতিতে হচ্ছে, এরা কারা খেলছে? বিএনপি খেলছে, আওয়ামী লীগ খেলছে না, জামাত খেলছে না, এনসিপি খেলছে না, গোয়েন্দা সংস্থা খেলছে, আমরা বুঝতে পারছি না। কিন্তু বাস্তবতা হলো যে এনসিপির মতো একটা দলকে আলটিমেটলি কিন্তু শেষ করে দেওয়া হয়েছে, একটা সম্ভাবনাকে শেষ করে দেওয়া হয়েছে, নুরুর মতো একটা দলকে শেষ করে দেওয়া হয়েছে। এই কুটিল এবং জটিল সম্পর্ক ডাকসুর মতো একটা সংগঠনকে কিন্তু শেষ করে দেওয়া হয়েছে। আপনি মনে করেছেন যে যারা জিতেছে খুব ভালো করবে, জাস্ট ওয়েট, আপনি দেখেন তাদের ফলাফল কি হয়। জাকসু, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি খুব কৌশল করে জিতেছে, খুব কৌশল করে জিতেছে। আপনার কি মনে হয় তারা সাস্টেন করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে? তারা ভালো কিছু করতে পারবে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। শুধু সময়, জাস্ট 2 মাস 3 মাস অপেক্ষা করে দেখ কি অবস্থা হয়। তো সেই দিক থেকে যে দেরিতে ভিডিও করলাম, আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি অফিসের সামনে যে আওয়ামী লীগের নৃত্য, আওয়ামী লীগের স্লোগান, আওয়ামী লীগের মিছিল এবং দীর্ঘক্ষণ সময় ধরে সেখানে তারা অপেক্ষা করা, এটা কোনো সাধারণ বিষয় ছিল না।